বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আজ। ১৯৬৭ সালের ২০ নভেম্বর তার জন্ম। ১৯৭১ সালে কনিষ্ঠ কারাবন্দীদের একজন। ২০০৮ সাল থেকে তিনি লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন। বিগত বছরগুলোয় তার দেশে ফেরার কোনো আলাপ ওঠেনি। তবে এবছর ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি দলের উচ্চ পর্যায়ে আলোচনা হয়। এক্ষেত্রে রাজনৈতিক হিসাব নিকাশ ও সরকারের অবস্থানও ভূমিকা রাখছে। নিজের জন্মদিন নিয়ে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান নিজের পক্ষ থেকেই কোনো ধরনের আয়োজন করার নিষেধাজ্ঞা দিয়েছেন। দল থেকে আনুষ্ঠানিকভাবে দুবার প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কিন্তু দলের শীর্ষ নেতার জন্মদিন পালনে আনুষ্ঠানিকভাবে কেন কঠোর হতে হলো বিএনপিকে? বিষয়টি নিয়ে একাধিক নেতা মনে করেন, শীর্ষ নেতার জন্মদিনকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল অর্থ সংশ্লিষ্ট কার্যক্রম চালায়। নেতাকর্মীদের থেকে অর্থ উত্তোলন করা হয়। বিগত সময়ে এ ধরনের অভিযোগ দলের উচ্চ পর্যায়ে উঠেছে। মঙ্গলবার রাতে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে একটি সূত্র উল্লেখ করে, এই ধরনের অনুষ্ঠানের নামে বাংলাদেশে এক ধরনের রাজনৈতিক কর্মী দলীয় ও তার সমর্থকদের কাছে অর্থ সংগ্রহ করে। এটাই যদি হয় তাহলে নেতিবাচক ভাবমূর্তি তৈরি করবে। সেজন্য তিনি কঠোর হয়েছেন, বিশেষ করে নেতিবাচক ভাবমূর্তি তৈরি করতে পারে এরকম কাজে। মঙ্গলবার বিএনপির ৩১ দফা নিয়ে অনুষ্ঠিত একটি কর্মশালায় তারেক রহমান নিজের নামের আগে দেশনায়ক, রাষ্ট্রনায়ক শব্দ ব্যবহার করতেও মানা করেছেন। দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তারা যেন নামের আগে এই দুটি বিশেষণ ব্যবহার না করেন। দলের কেউ কেউ মনে করেন এর পেছনে রাজনৈতিক বার্তা আছে, বিশেষ করে বেগম খালেদা জিয়া এবং তার বিদেশ যাত্রার বিলম্ব বা অনিশ্চয়তা। এবং সর্বশেষ মঙ্গলবার রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারপারসনের কাছে আমন্ত্রণপত্র গেছে। রাজনৈতিক কর্মী ও পর্যবেক্ষকদের কেউ কেউ এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তারেক রহমানের রাজনৈতিক ভাবমূর্তি প্রতিষ্ঠার একটি চেষ্টা রয়েছে। এক্ষেত্রে নাগরিক সমাজেও ইতিবাচক প্রভাব আসতে পারে বলে মনে করেন কেউ কেউ। এ প্রসঙ্গে প্রশ্ন করলে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বিক বিবেচনায় ইতিবাচক অবস্থানে রয়েছেন এবং ভূমিকা রাখছেন। তিনি বিশ্বাস করেন দেশের কল্যাণে গুণগত পরিবর্তন আনতেই হবে। ইতিবাচক অবস্থানের কোনো বিকল্প নেই। ২০১৮ সালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার পরেই স্থায়ী কমিটির বৈঠককে সুনির্দিষ্ট এজেন্ডা ভিত্তিক করেছিলেন তারেক রহমান। বিভিন্ন সিদ্ধান্ত এককভাবে নিলেও আগে সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করার বিষয়টি সমানভাবে পালন করতেন তিনি। নামের সঙ্গে আজকের পর থেকে দেশনায়ক, রাষ্ট্রনায়ক ব্যবহার করবেন না। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সিনিয়র যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন তারেক রহমান। স্বাধীনতা সংগ্রামের সময় থেকেই রাজনৈতিক ও সামরিক পরিবেশে প্রসারিত হয়েছে তারেক রহমানের শৈশব। পারিবারিকভাবে পিনো নামটিতে পরিচিত তিনি। ৭১-এর ১৬ মে চট্টগ্রাম থেকে পালিয়ে যখন মা খালেদা জিয়া ভাই আরাফাত রহমান কোকোর সঙ্গে আরেকজন সহযোগীর সহযোগিতায় নারায়ণগঞ্জে তিনি রওনা হন লঞ্চে। সিনিয়র সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ রচিত নন্দিত নেত্রী খালেদা জিয়া শীর্ষক গ্রন্থে উল্লেখ করেন, ১৬ মে ১৯৭১ সালের কথা স্মরণ করে তারেক রহমান পিনো বলেন, সকালে রওনা দিয়ে লঞ্চটি এসে সন্ধ্যায় নারায়ণগঞ্জ ঘাটে ভিড়ে। পথে আমরা কান্নাকাটি করিনি। নদীর পানির কলকল শব্দ, লঞ্চের ভেপু ও মাঝে মাঝে লঞ্চ দোল খাওয়ার ঘটনা আমি উপভোগ করছিলাম। রাজনৈতিক উত্থান পতনের একজন সাক্ষী এবং অংশগ্রহণকারী তারেক। স্বাধীনতা যুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, সাবেক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম সশস্ত্র সংগ্রামে তখন তাকে, তার মা এবং ভাইকে, অন্যান্য আরও অনেক মুক্তিযোদ্ধা, সামরিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সঙ্গে গ্রেফতার করা হয়। তিনি ছিলেন কারাবন্দী হওয়া কনিষ্ঠ কারাবন্দীদের একজন। বিএনপির দলীয় সূত্রের তথ্য, ঢাকার বিএএফ শাহীন কলেজে প্রাথমিক পড়াশোনা শেষ করে ১৯৮০-র দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন তারেক রহমান।
এরশাদ বিরোধী আন্দোলনের সময় তিনি তার মায়ের সঙ্গে রাজপথে আন্দোলনে যোগ দেন এবং ১৯৮৮ সালে দলের গাবতলী উপজেলা ইউনিটে সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগদান করেন। তিনি তৃণমূল থেকে জনগণকে সংগঠিত করেছিলেন এবং এইচ.এম. এরশাদ সরকারের পতনে অবদান রেখেছিলেন। ১৯৯১ সালের নির্বাচনের আগে তিনি তার মা বেগম খালেদা জিয়ার সাথে দেশের প্রায় প্রতিটি জেলায় প্রচারণা চালিয়ে নির্বাচনে বিজয় অর্জন করেন। তার মা বেগম জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি বগুড়ায় তৃণমূল থেকে নেতা নির্বাচনের প্রক্রিয়ায় সূচনা করেছিলেন, যেখানে বিএনপি শাখার একজন নির্বাহী সদস্য ছিলেন। ১৯৯৩ সালে বগুড়া জেলা ইউনিটে তিনি একটি সম্মেলনের আয়োজন করেন, যেখানে গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হয়। বগুড়ায় সফল সম্মেলনের পর তিনি অন্যান্য জেলা ইউনিটকে গণতান্ত্রিকভাবে নেতা নির্বাচন করতে উৎসাহিত করেন।